ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের। কঠোর ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ, বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। চলতি সপ্তাহে আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল, বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বে প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই, দাবি নেতাদের। নো ট্রিটমেন্ট নো রিলিজ, জুলাই আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। দেশে ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারপর পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। লুটপাট, লুস্তরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনভোগান্তি তৈরি হলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বিচার প্রক্রিয়াটা এত কঠোর হতে হবে যাতে পরবর্তীতে ধর্ষণের কথা মাথায় আনতেও মানুষ ভয় পায়। ধর্ষণ সংক্রান্ত যে কোনো মামলা কিংবা যে কোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেব, এই আশ্বস্তই আমরা তাদেরকে করেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে, তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম। শিক্ষার্থীরা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ডাকাতি, ছিনতাই কিংবা ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের আগেও সহযোগিতা করছেন, এখনও সহযোগিতা করবেন এবং যেই জায়গায় ঘটে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। এই জন্য আমি আপনাদেরও ধন্যবাদ দিই, আপনারা আপনাদের সবসময় দিয়ে আমাকে ইনফর্ম করতেছেন। আর এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। সংসদ কার্যকর করতে যত দেরি হবে চারদিকে তত অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরাম এর 31 দফার কর্মশালায় আরও বলেন,
দেশ অস্থির হলে কাজে আসবে না কোনো সংস্কারই। স্বৈরাচারের সময় যখন কেউ সংস্কারের ধারে কাছে ছিল না, তখন ৩১ দফা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে সব দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। রোববার কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম। এই বিষয়টি সম্পর্কে আমরা ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়, এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে। সংস্কার প্রস্তাব প্রথম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো করেছে জানিয়ে তিনি বলেন, এখন যারা প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছে ছিলেন না। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন। সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না। এদিকে ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে দলের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ। সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? তারেক রহমান এই দেশে বীরের বেশেই ফিরবে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে। নির্বাচিত সরকারই জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবে বলে জানান বিএনপি নেতারা। তার মধ্যে কি হাসান ওয়ালি, সময় সংবাদ। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। তরুণদের এই দলে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মতপার্থক্যের বিষয়ে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও ছাত্রনেতারা বলছেন দলের মধ্যে বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠন করার কথা ভাবা হয়। তবে জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন শীর্ষ পদের দাবিদার হওয়ায় বাড়তি আরও 2টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর আভাস দিয়েছেন দলের নেতারাও। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপার 4 কিংবা সুপার 6 কিংবা 10 কিংবা হচ্ছে 15 থেকে 20 সদস্যের যদি একটা প্রথমে ছোট ফোরাম, মানে যেটা আর কি সিদ্ধান্ত গ্রহণের নানা ধরনের আলোচনায় চলমান, এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। ছাত্র শিবিরের সাবেক একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান, জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন নেতা যুক্ত হচ্ছেন না নতুন রাজনৈতিক দলে। তারা বলছেন, দল গঠনের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব থাকায় আলিয়া হাসান জোনায়েদ, রাফে সালমান রিফাত ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে যোগ দেবেন না। অন্যদিকে এই 3 জনের কার্যক্রমে শৃঙ্খলায় ঘাটতি এবং ফেসবুকে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটিরই কয়েকজন। নতুন দল নিয়ে কারো কারো ফেসবুক স্ট্যাটাসে শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে। এত বড় একটা পার্টি, সেটা নিয়ে বিভিন্ন জনে কম্পিটিশন করবে, কথা বলবে, এই কথাটাকে অনেকেই বিভাজন হিসেবে দেখানোর চেষ্টা করে। আমরা যেটাকে বলি যে এটা আমাদের আসলে প্রতিযোগিতার অংশ। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম মোটামুটি চূড়ান্ত। সদস্য সচিবের দৌড়ে এগিয়ে আছেন আক্তার হোসেন। বাকি পদের দাবিদার কয়েকজন। তালিকায় আছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নাসির পাটোয়ারি। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে 26 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই। রোববার রাতে অভ্যন্তরীণ এক সভায় চূড়ান্ত হবে দলীয় সিদ্ধান্ত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।
ছাত্রলীগ বিতাড়িত হলেও ছাত্রদল ফ্যাসিবাদী কায়দায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, চাঁদাবাজির পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে শিবিরের উপর দায় চাপাচ্ছে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে অভিযোগ করে তিনি বলেন, ফেসবুকে ঘোষণা দিয়ে সহিংসতা ছড়াচ্ছে সংগঠনটি। মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করার উদাহরণ টেনে তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও দেশের পরিস্থিতির পরিবর্তন হয়নি। সারা দেশে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির সমালোচনা করে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের করতে বলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, রাজনৈতিক অঙ্গদের এই বিতর্কে কমিশন জড়াবে না বলে জানিয়েছেন সিইসি। জুনের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি লক্ষ্য বলে জানালেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটা একটু জানিয়ে দেন জনগণকে, জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্যদিকে আগে স্থানীয় সরকার ভোটের পক্ষে অবস্থান জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির। এ অবস্থায় আগে জাতীয় নাকি স্থানীয় সরকারের ভোট, এখনও এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। রোববার কক্সবাজারে মত বিনিময় সভায় অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন নির্বাচন আগে হবে এ বিতর্কে জড়াবে না ইসি। জাতীয় নির্বাচন ডিসেম্বর আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। সিইসি আরও জানান, বর্তমানে 16 লাখ মৃত ভোটার থাকায় জুনের মধ্যেই নির্ভুল ভোটার তালিকা তৈরিতে কাজ করছে কমিশন। গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে তাতে দেখেছি 51 লক্ষেরও অধিক ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই। নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি চলছে। দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেই ঠিক হবে ভোটের তারিখ। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে শিডিউল ডিক্লেয়ার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। কারোর কোনো নির্দেশনা, ইনস্ট্রাকশন, ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে। ইসি বলছে, রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিলের সুযোগ নেই। নিবন্ধন আইন তো একটা থাকতে হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজ দিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের শেষ দিকে হাসপাতালে পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা এর নির্দেশ দিয়েছিলেন বলে জানায় প্রসিকিউশন। রোববার সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে একের পর এক বাড়তে থাকে মৃত্যুর মিছিল, ঠিক তখন আহতদের দেখতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। শেখ হাসিনার পতনের পর জুলাই গণহত্যার তদন্ত করতে হাসপাতালগুলো পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা। ভর্তি থাকা রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রসিকিউশন জানতে পারে, হাসপাতাল পরিদর্শনের সময় সুচিকিৎসা তো দূরের কথা, চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলছেন, পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট, নো রিলিজ এই নির্দেশনা মানতে বলা হয় চিকিৎসকদের। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা
প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিন 4 পুলিশ সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে 3 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। মার্চের মধ্যে শেখ হাসিনা সহ অন্তত 5 মামলার তদন্ত শেষ হলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা করছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো যেসব ডিসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, এক্ষেত্রে এখনও কারো বিরুদ্ধে অবিচার কিংবা পক্ষপাতমূলক আচরণ করেনি সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই অনিয়ম কারচুপির অভিযোগ রয়েছে। এর মধ্যে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের। এরই অংশ হিসেবে গত বুধবার 33 জন জেলা প্রশাসককে ওএসডি ও বৃহস্পতিবার 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাপারে দুর্নীতি ও আর্থিক লেনদেনের বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। ব্যবস্থা ধরনের হিনিয়াস অফেন্স করেছেন ফাইন্যান্সিয়াল, এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখি যে সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে। একজন অফিসারও যেন ভিকটিম না হয় সেটা আমরা দেখব। শূন্য থাকা 9টি মন্ত্রণালয়ের সচিব পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলেও জানান জ্যেষ্ঠ সচিব। অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা বঞ্চিত কর্মকর্তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একদিন 2 দিনের মধ্যে আরো 9 জন সচিব ফাঁকা মন্ত্রণালয়গুলো পোস্টিং করা হচ্ছে। 12 জন সচিব সিলেক্ট করতে পেরেছে। এরা অধিকাংশই বঞ্চিত এবং যোগ্য, কেউই চুক্তিভিত্তিক না, সকলেই চাকরির ভিতর থেকে সচিব হচ্ছেন। সরকার কারো বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে না, বরং রাষ্ট্রের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মোখলেসুর রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করা যাবে না এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, দিনাজপুরে চলা ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সকালে রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন ইন্টার্নরা। কয়েক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। আমাদের এখানে যে পরিমাণ রোগী আছে তার তুলনায় ডাক্তার খুবই সংকট। এমবিবিএস এবং বিডিএস এই ডিগ্রিধারী বাদে অন্যরা কেউ নামের সাথে ডাক্তার লাগাতে পারবে না। ভুয়া ডাক্তার তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে তাদেরকে কেন নিয়োগের ব্যবস্থা করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিগুলো আদায়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ, সুস্পষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। একটা রোগ 1 মিনিট পর্যন্ত রোগী সেবা না পায়, সেই রোগী তো বাঁচবে না। রোগীরা খুব অবহেলিত হইতেছে, ঠিকমতো সেবা পেতেছে না। এদের দাবিটা মেনে নিয়ে কর্মবিরতি ফিরে আসুক, আমরা এটা চাই। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে সোমবার একাডেমিক শাটডাউন ও মঙ্গলবার হাইকোর্ট অভিমুখে শিক্ষার্থীরা লং মার্চ করবে বলে জানিয়েছেন ডক্টর মুভমেন্টস ফর জাস্টিস।
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ডাক্তার জাবির হোসেন এই কথা বলেন। মঙ্গলবার যাতে আর আমাদের শুনতে না হয়, পরবর্তীতে আবার শুনানি হবে। দীর্ঘ 13 বছর অনেক শুনানি হয়েছে, এবার আমরা মীমাংসা চাই। যদি এই দেশে MBBS না পড়ে কোর্টে রিট করে ডাক্তার হওয়া যায়, তাহলে এই দেশে MBBS ডিগ্রি পরিচালনা করার কোনো দরকার নাই। আমাদের স্টুডেন্টরা ক্লাস বর্জন করছে, আমাদের ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারাও হাসপাতাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন। যদি মঙ্গলবার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে সকল ডাক্তার সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। গ্যাসের দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। দেশে জ্বালানির দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বিইআরসির চেয়ারম্যান জানালেন, আগের সরকার গত 15 বছর নতুন কূপ খনন না করায় এই সংকট তৈরি হয়েছে। বোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানান তিনি। একটা পলিসি মানে আরাম একটা সলিউশন হিসাবে বেছে নিচ্ছেন, কোনো স্টাডি নাই, কোনো কিছু নাই, দাম করে একটা এই ঘোষণা আসে। শিল্প খাতে গ্যাসের দাম 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন শিল্পের জন্য 150% আর সম্প্রসারণে 50% জ্বালানি দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রোববার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প খাতের প্রতিযোগিতায় জ্বালানির প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা দাবি করেন, কারখানাগুলোতে এখনও নিরাপত্তা দিতে পারেনি সরকার। এর মাঝে গ্যাসের অযৌক্তিক দাম বাড়লে দেশে আর শিল্প স্থাপন হবে না। 269% has been increased last 5 years, এবং তারপরে যদি সাপ্লাই না থাকে তাহলে ইন্ডাস্ট্রিগুলি কি অবস্থা? আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না। আন্তর্জাতিক বাজারে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের তথ্য, আমদানি নির্ভর অর্থনীতিতে গ্যাসের দাম বাড়লে আরও চাপে পড়বে শিল্প খাত। ইম্পোর্টে গেলেই যেটা হচ্ছে, আমাদের আবার সেই ফরেন কারেন্সি, আমাদের রিজার্ভ এবং ম্যাক্রো, সেটার উপর প্রেশার পড়ছে। উই আর লুকিং টুয়ার্ডস দুর্ভিক্ষ, জ্বালানি দুর্ভিক্ষর দিকে আমরা তাকাচ্ছি। জ্বালানি সংকটের কথা স্বীকার করে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বললেন, গেল 15 বছরে গ্যাস অনুসন্ধানের কোনো চেষ্টা হয়নি। আমরা গত 15 বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি। সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে সরকার স্বপ্ন দেখছে বলেও জানান বিইআরসির চেয়ারম্যান। এনার্জি এক্সচেঞ্জে যুক্ত হওয়া যায়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। কর্পোরেট ট্যাক্সও একই প্রক্রিয়ায় দেয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এদিকে বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার চেয়ারম্যান বলেছেন, ইতিবাচক ধারায় ফিরছে অর্থনীতি। বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া যত সহজ হয়, সময় তত কম লাগে। এতে খরচ কমে লাভবান হয় একটি দেশ। পাশাপাশি ওই দেশের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখায় অনেকে। কনসিডার করবে ইন্সপেকশন করার জন্য। তাই বাণিজ্য সহজ ও আধুনিকায়নে আগামী 4 বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর প্রকাশনা অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান জানান, রপ্তানি আয়সহ নানা খাতে ইতিবাচক ধারা ফিরছে। জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটাং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। চিটাং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যেই সফটওয়্যার এবং যে ক্যাপাবিলিটি দরকার, সেটাকে আমাদের ইন প্যারালাল ডেভেলপ না করলে আসলে উই উইল ফেল। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, নতুনদের ব্যবসায় সুযোগ করে দিতে কাজ করছে তার সংস্থা। জানান, আগামী বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে। অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। অনলাইনে কর পরিশোধ যত বাড়বে, স্বচ্ছতা ও রাজস্ব আয় তত বাড়বে বলে জানানো হয় অনুষ্ঠানে। কিছুটা করেছি, হোঁচট খাচ্ছি, আপনাদের সহযোগিতা নিয়ে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার নিজস্ব ব্যবস্থাপনায় গভীর সমুদ্রের চ্যানেল খনন করছে চট্টগ্রাম বন্দর। এতে বছরে বাঁচবে 350 কোটি টাকা। মাতারবাড়িতে নাব্য বাড়ায় নিরাপদ হবে জাহাজ চলাচল, দাবি কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় মাতারবাড়ি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র বন্দরে 2023 সালে এপ্রিলে 13 মিটার ড্রাফটের কয়লাবাহী জাহাজ ভেড়ানোর মধ্য দিয়ে গভীর সমুদ্র বন্দর যুগে প্রবেশ করে বাংলাদেশ।
গভীর এই সমুদ্র বন্দরে 14.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম চ্যানেল নির্মাণ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতায় পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ। 2023 সালের সেপ্টেম্বরে সেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে নির্মাণের 2 বছরের মধ্যে চ্যানেলের বিভিন্ন জায়গায় পলি জমতে শুরু করে। কোথাও কোথাও পানির গভীরতা নেমে এসেছে 10 মিটারে। এমন পরিস্থিতিতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি রক্ষায় চট্টগ্রাম বন্দর নিজস্ব ড্রেজার খনক দিয়ে শুরু করেছে খনন কাজ। সার্ভে করে দেখেছি এখানে নাব্যতা বেশ হ্রাস পেয়েছে, তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে, তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছে। ড্রেজিং এর নানা চ্যালেঞ্জ নিতে হচ্ছে খনককে, বিশেষ করে ব্রেক ওয়াটার ও চ্যানেলটি এখনো স্থিতিশীল না হওয়ায় পলি জমছে। সেই সঙ্গে সাগর থেকে জোয়ার ও জাহাজের সঙ্গে আসা পলিও বের হওয়ার সুযোগ না পাওয়ায় নাব্যতা কমেছে চ্যানেলে। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি, তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো চ্যালেঞ্জ আছে, আশা করি এগুলো যতদিন যাবে ততদিন সবাই আমরা অভ্যস্ত হয়ে যাব। 2016 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নেয় সরকার। জাইকার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত 14.3 কিলোমিটার দীর্ঘ, 16 মিটার গভীরতা এবং 250 মিটার চওড়া এই চ্যানেল নির্মাণ হয় বিদ্যুৎ প্রকল্পের আওতায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ গড়ায় দুদকের মামলায় জড়ালেন বিগত সরকারের আরও 2 মন্ত্রী এমপি। রোববার দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের বিরুদ্ধে 3 কোটি 65 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 17 কোটি 50 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এদিন বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহ আলম তালুকদারের বিরুদ্ধেও 1 কোটি 78 লাখ টাকার অবৈধ সম্পদ ও 25 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1907। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য গাজীপুর 2 কর্তৃক গাতোয়ায় রুশের সাথে অসঙ্গতিপূর্ণ 3 কোটি 65 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17 কোটি 50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্রয়োজন নেই, তবুও শত শত কোটি টাকার প্রকল্প নিয়ে অর্থ অপচয় ও লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের সময় নিয়ে অপ্রয়োজনীয় এমন প্রকল্প বাতিলের কথা জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রের টাকা অপচয়ের জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের প্রধান কার্যালয়, বিভিন্ন সুবিধা সম্বলিত ভবনটির নিচ তলায় থাকার কথা ছিল একটি মসজিদ, কিন্তু মূল নকশাকে চাপা দিয়ে সেখানে মসজিদ তৈরির বরাদ্দের অর্থ দিয়ে নির্মাণ করা হচ্ছিল বিমানের আদলে একটি জাদুঘর। পরিকল্পনা করা হয় অতিরিক্ত 20 কোটি টাকা দিয়ে আলাদা মসজিদ নির্মাণের, কিন্তু আওয়ামী সরকার পতনের পর বন্ধ হয়ে যায় অনিয়মকারীদের মিউজিয়াম নির্মাণযজ্ঞ। অনিয়মের স্বর্গ গড়ে তোলা হয় বেবিচকের অনেক প্রকল্প জুড়েই। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল, কক্সবাজার বিমানবন্দর সহ ছোট বড় অনেক প্রকল্পেই হাজার হাজার কোটি টাকার অনিয়মের নথি এখন দুদকের হাতে। যেখানে একটা বড় মসজিদ আছে, তার পাশে আরেকটা বড় মসজিদ এবং আমার বিল্ডিং এর নিচে একটা বড় মসজিদ, তাইলে এই সিএটিসি স্কুলের পাশে মসজিদটা কি প্রয়োজন? মেইন ফোকাস হচ্ছে অপারেশনাল দিকে যত বেশি কাজ করা যায়, আমি ফোকাসড অন দ্যাট, যেটা আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইকোনমিতে অবদান রাখবে, সেই কাজগুলোকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে আমি আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। লুটপাটে জড়িত বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। আগে যারা করেছিল কোন গ্রাউন্ডে করেছে, কি প্রয়োজনে করেছে, এটা তো জানা দরকার ছিল। তো এটা নিয়ে আমার মনে হয় তাদের একটা সুস্থ তদন্ত হওয়া হোক, আর যদি এখানে দুর্নীতি হয় বা কোনো স্বার্থ জড়িত থাকে সেটারও তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আসা উচিত। উন্নয়নের নামে সাধারণ মানুষের দেয়া অর্থ কোনোভাবেই লোপাটের সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার ছাড়াও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সহ সম্ভাব্য সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। রোববার দুপুরে মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। এ সময় রোহিঙ্গা অভিবাসীদের প্রতি বাংলাদেশের সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন তিনি।
রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানের জন্য মিয়ানমার সরকার সহ অংশীদার সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা করছি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গেও আলোচনা করছি। অভিবাসীদের প্রতি বাংলাদেশের যে মানবিক আচরণ তা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা কক্সবাজারেও পরিদর্শনে যাব। রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে আমরা কাজ চালিয়ে যাব। গবেষণা, বিশ্লেষণ ও অ্যাডভোকেসির মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নীতি নির্ধারণে ভূমিকা রাখবে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি FSDS। রোববার রাতে সংগঠনটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর ফজলে এলাহি আকবর এ কথা জানান। টেকসই সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গবেষণা, নীতিগত সুপারিশ এবং তরুণদের সম্পৃক্ততা লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশ কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারে না। Unless having a strong defense, you cannot implement your foreign policy. You can look at the history. So that is why it is also you should study, come up, suggest the government so that we can, as a whole, we can develop. As a nation, we can develop. এ সময় FSDS এর চেয়ারম্যান মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান, গবেষণা, বিশ্লেষণ ও অ্যাডভোকেসির মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে নীতি নির্ধারণে সংস্থাটি ভূমিকা রাখবে। We eagerly want to make this think tank into a vibrant melting pot for scholars, civil servants, defense and security thinkers, journalists, civil society and private sector, and experts from all sectors of the society. We are committed to embracing constructive criticism and seeking your guidance as we strive to uphold our guiding principle, Bangladesh first. Thank you, gentlemen. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ দলের শীর্ষস্থানীয় নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এবার মার্কিন কর্মকর্তাদের কাজের হিসাব চেয়ে ইমেল পাঠালো ট্রাম্প প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তা স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় সংকোচনের এই কৌশলের কঠোর সমালোচনা করেছে মার্কিন সরকারি কর্মকর্তাদের সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। গত সপ্তাহে আপনি কি করেছেন? এই শিরোনামে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্মকর্তাদের কাছে কাজের হিসেব চেয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মেইল পাঠানো হয়। স্থানীয় সময় শনিবার বিকেলে পাঠানো এই ইমেইলে কর্মীদের গত সপ্তাহের কাজ 5টি পয়েন্টে উল্লেখ করতে বলা হয়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ বা DOGEর প্রধান ইলন মাস্ক। মার্কিন এ ধনকুবের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই মেইলের জবাব না দিলে তা কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে গণ্য করা হবে। মাস্ক তার পোস্টটি দেওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে একটি পোস্ট করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 23 লাখের শক্তিশালী সরকারি কর্মী বাহিনীর সংখ্যা কমানোর প্রচেষ্টায় DOGEর আরও আক্রমণাত্মক হওয়া উচিত। যদিও এরই মধ্যে কর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফেডারেল এভিয়েশন বিভাগের কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সরকারি কর্মী ছাঁটাই করে ব্যয় কমানোর এই কৌশল নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। একে অমানবিক ও অসম্মানজনক বলে অভিহিত করেছে মার্কিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ। এর আগেও ইলন মাস্ক তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের কঠোর শর্তে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তা না হলে পদত্যাগ করার বিকল্প দিয়েছিলেন তিনি। এবার ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পেয়েও সেই একই নীতি অবলম্বন করছেন মার্কিন এই ধনকুবের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 5,90,00,000 ভোটার আগামী 4 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। জার্মানির নির্বাচনে বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজ ও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের প্রধান প্রার্থী ফ্রিডরিখ ভোট দেন। এ নির্বাচন দেশটির ভবিষ্যৎ ইউরোপীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
সবশেষ জরিপে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। কুয়েতে গৃহকর্মী বা একক শ্রমিক ভিসা সত্যায়নের ক্ষেত্রে মালিককে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশটির বাংলাদেশি কর্মীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম কুয়েত। উন্নতির ধারা বজায় রাখতে দেশটির পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন অফিস, আদালত, শপিং মল, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বাগান সহ নানা কাজে বিভিন্ন দেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়া হয়। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কুয়েতের ভিসা নিতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। প্রয়োজন হয় কুয়েতের উচ্চ পর্যায়ের বিশেষ অনুমতি বা লামানা। এই লামানার অজুহাত দেখিয়ে একটি চক্র ভিসার দাম করে রেখেছে আকাশচুম্বী। অন্যদিকে কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা 20 নম্বর খাদেম গৃহকর্মী ভিসা, 18 নম্বর শুন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছেন বিপদে। যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। এ অবস্থায় কুয়েতের বাংলাদেশি দূতাবাস সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। কফিল তথা স্পন্সর খুঁজে পাওয়ার জিনিসটা সহজ হবে এবং একটা দায়বদ্ধতার একটা জায়গায় সহজভাবে বের করা যাবে। ভিসার কোনো জাল থাকবে না, কোনোই থাকবে না। কোনো সময় কোনো সমস্যা হইলে আমরা কুয়েতে ধরতে পারবো। সংশ্লিষ্টদের মতে কুয়েতে সর্বক্ষেত্রে বাংলাদেশের কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়ন বাধ্যতামূলক করা হলে একদিকে যেমন ভিসা জালিয়াতি অনেকাংশে কমবে, তেমনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত কিউইরা। তাদের নিশান লাল সবুজের 3 নয়া সেনানী রিশাদ জাকের রানা। তবে সেটা নিয়ে একেবারেই ভাবনা নেই ফিল সিমন্সের। নিজের ব্যাটারদের উপর পূর্ণ আস্থা ক্যারিবিয়ান বসের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহামিনের ম্যাচ রিপোর্ট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে 300 করতে হবে, না হলে চেস করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার। যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে, আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 45 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের 33 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 11 বার। উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয়, সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ডাকাতি, ছিনতাই, ধর্ষণের প্রতিবাদ শিক্ষার্থীদের। কঠোর ব্যবস্থা না নিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জাহাঙ্গীর আলমের। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ বলছে বিএনপি। দেশ অস্থির হলে কোনো সংস্কারই কাজে আসবে না। নির্বাচন দেরি হলে অস্থিরতা আরও বাড়ার শঙ্কা। এবং চলতি সপ্তাহে আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল, বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। নেতৃত্বে প্রতিযোগিতা থাকলেও বিভক্তি নেই, দাবি নেতাদের। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।